আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি এখন পাওয়ার ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর ক্লাস নিব। প্রতিদিনের মতো আজকেও পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স এই বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের উপর আলোচনা করব। আজকের পাঠ পরিস্থিতি ইঞ্জিন লুব্রিকেটিং পদ্ধতির পরীক্ষা। ইঞ্জিন লুব্রিকেটিং পদ্ধতির পরীক্ষা এই টপিকসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো লুব্রিকেটিং সিস্টেমের লুব অয়েল চেক করার বা পরিমাপ করার পদ্ধতি। লুব অয়েল চেক করা বা পরিমাপ করার পদ্ধতি। লুব অয়েল প্রেসার কম হওয়ার সম্ভাব্য কারণসমূহ। লুব অয়েল প্রেসার বেশি হওয়ার সম্ভাব্য কারণসমূহ। লুব্রিকেটিং অয়েলের বা লুব্রিকেটিং সিস্টেমে অয়েল কুলারের কাজ, এই জিনিসগুলো সম্পর্কে এই বিষয়ের উপর আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা যদি লুব্রিকেটিং সিস্টেম নিয়ে একটু কথা বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হয় লুব্রিকেটিং সিস্টেম হলো এমন একটি পদ্ধতি বা লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল হলো ইঞ্জিনের প্রাণরস বা প্রাণশক্তি। ইঞ্জিনের প্রাণরস বা প্রাণশক্তি। কেন প্রাণরস প্রাণশক্তি সেটা আমরা অনেকেই ইতিমধ্যে অনুধাবন করেছি। লুব অয়েল ছাড়া ইঞ্জিন ওভারহিট হবে। লুব অয়েল ছাড়া ইঞ্জিন ওভারহিট হয়, শব্দ করবে এবং সর্বোপরি ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি সাধন হবে। তাই ইঞ্জিনে লো গ্রেড অয়েল ব্যবহার করলে ভালো লুব্রিকেশন হয় না। আমরা জানি লুব অয়েল বা পিচ্ছিলিকারক পদার্থের বিভিন্ন গ্রেড থাকে এবং ইঞ্জিনের বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ধরনের লুব অয়েল ব্যবহার করা হয়। তাই সঠিক গ্রেডের লুব অয়েল ব্যবহার করা উচিত। যেমন ইঞ্জিনের লো গ্রেড অয়েল ব্যবহার করলে ভালো লুব্রিকেশন হয় না, অয়েল স্প্ল্যাশিং বেশি হয় এবং কম্বাসন চেম্বারে প্রবেশ করে প্রজ্বলিত হয়। পক্ষান্তরে অধিক গ্রেডের অয়েল ব্যবহার করলে বা অধিক ভিসকোসিটির অয়েল ব্যবহার করলে অয়েলের প্রবাহ হ্রাস পায়। এতে লুব্রিকেশন হয় অপর্যাপ্ত, সঠিক লুব্রিকেশন হয় না। তাই সঠিক লুব্রিকেশনের জন্য সঠিক গ্রেডের লুব্রিকেটিং অয়েলের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখতে চাই, আমরা আমাদের ক্র্যাঙ্কেসে বা অয়েল ফ্যানে যে লুব অয়েল ব্যবহার করি ইঞ্জিনে, সেখানে আমরা দুই ধরনের গ্রেডের লুব অয়েল ব্যবহার করে থাকি। একটি SAE 30, অন্যটি SAE 40। শীত প্রধান দেশে সাধারণত SAE 30 ব্যবহার করা হয় এবং গ্রীষ্মকালে SAE 40 ব্যবহার করা হয়। এটি সাধারণত আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস বা ASTM কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। আমরা এখন এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। এটা এক প্রকার দুর্ঘটনা। আমরা মাঝে মধ্যে পথিমধ্যে রাস্তাঘাটে এ ধরনের দুর্ঘটনা দেখে থাকি। আমরা দেখতে পাচ্ছি দুটো পাশাপাশি কার, একটাতে আগুন ধরার উপক্রম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে, আরেকটাতে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এর কারণটা কি? এক কথায় বলতে গেলে ইঞ্জিন ওভারহিট। ওভারহিট মানে
অতিরিক্ত গরম। তাহলে একটা ইঞ্জিন তার স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যখন অধিক তাপমাত্রা ক্রিয়েট করে বা অধিক তাপমাত্রায় চলে যায়, তখনই ওই ইঞ্জিনে আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে। আগুন ধরা ছাড়াও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইঞ্জিন ওভারহিটের কারণে দুর্ঘটনা। আমরা এখানে দেখতেছি যে এই গাড়িটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। অগ্নি দুর্ঘটনা ঘটার কারণ হলো ওভারহিট। এখন ওভারহিটের দুটি কারণ আছে। একটা হলো যদি কুলিং সিস্টেমে, যেটা বিগত অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম, কুলিং সিস্টেমের প্রবলেমের কারণেও কুলিং সিস্টেম যদি ঠিক মতো কাজ না করে, সময় মতো কাজ না করে, ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সহযোগিতা না করে, তাহলে সেক্ষেত্রেও ইঞ্জিন ওভারহিট হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনুরূপভাবে যদি সঠিক গ্রেডের বা সঠিক পরিমাণ লুব অয়েল ইঞ্জিনে না থাকে বা লুব্রিকেশন না হয়, তাহলেও ইঞ্জিনে ওভারহিট হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমাদেরকে সঠিক গ্রেডের সময় মতো সঠিক পরিমাণ লুব অয়েল বা ইঞ্জিনে লুব অয়েল প্রয়োগ করতে হবে, লুব্রিকেশন করতে হবে। আমরা এখন যেটা দেখব সেটা হলো লুব্রিকেটিং সিস্টেমের উদ্দেশ্য, অবজেক্ট। কেন লুব অয়েল ব্যবহার করা ইঞ্জিনে? আমরা দেখতে পাচ্ছি কিছু উদ্দেশ্য আছে, যেমন ইঞ্জিনের ঘর্ষণ ক্ষয় রোধ। ইঞ্জিনে পাশাপাশি দুটি চলমান বা ঘূর্ণয়নশীল যন্ত্রাংশের সমন্বয়ে যখন কাজ করে, তখন সেখানে প্রচুর ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়। সেই ফ্রিকশনটা কমানোর জন্য ফ্রিকশনের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ এবং সেই ফ্রিকশনের ফলে যে ক্ষয় হয়, সেই ক্ষয় রোধ করার জন্য আমাদের লুব্রিকেটিং সিস্টেম কাজ করে। লুব্রিকেটিং সিস্টেম অনুরূপভাবে পরিষ্কারকরণ। যে সমস্ত জায়গায় লুব্রিকেটিং সিস্টেম বা লুব্রিকেশন করা হয়, সে সমস্ত জায়গায় সাধারণত মরিচা রোধ করা হয়। মরিচা রোধী হয়ে যায়, পরিষ্কার স্বচ্ছ থাকে, ময়লা আবর্জনা থাকে না, তাই এটা পরিষ্কারকরণ কাজেও ব্যবহৃত হয়। পিচ্ছিলতা আনয়ন, চলমান যন্ত্রাংশের মধ্যে পিচ্ছিলতা আনয়নে কাজ করে। শক লোড প্রতিরোধ করা। আমরা জানি ভার্টিক্যালি একটা লোড, যে লোডটা প্রতিরোধ করে, শক লোড প্রতিরোধ করে। সর্বোপরি ইঞ্জিনের আয়ুষ্কাল বৃদ্ধি পায়। আমরা এখন যদি দেখি যে কিভাবে একটি ইঞ্জিনের লুব্রিকেটিং সিস্টেম কাজ করে, তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ একটি ভিডিও চলতেছে, সাথে সাথে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি নিচে অয়েল ফ্যান, যেটাকে অয়েল সাম বলি, সেখানে অয়েল স্ট্রেনার বা অয়েল ফিল্টার ব্যবহার করা হয়, পাম্প ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, সর্ব উপরে ইঞ্জিনের, প্রতিটা ইঞ্জিনের অয়েল ফিল পোর্ট, এই জায়গা দিয়ে আমরা ইঞ্জিনের লুব অয়েল, নিউ লুব অয়েল আমরা ফিল আপ করি এবং পরিবর্তন করার সময় ক্র্যাঙ্কেজ দিয়ে ফিল আপ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাল্ব রকার, পুশ রড, সিলিন্ডার, ট্যাপেড, ক্যাম, ফিড টু মেইন বিয়ারিং, ক্র্যাঙ্কশ্যাফট ড্রিলিং, ক্যামশেফট বিয়ারিং সহ ইঞ্জিনের সমস্ত ঘূর্ণায়মান চলমান যন্ত্রাংশ সমূহকে পিচ্ছিলতার মধ্যে আনয়ন করতেছে, লুব্রিকেশন করতেছে। এক্ষেত্রে তোমরা ইতিপূর্বে তোমাদের যেই পড়াশোনা করেছ, সেখানে তোমরা অনেকে জানো যে আমাদের এই লুব্রিকেটিং সিস্টেমটা কয়েকটা পদ্ধতিতে হয়ে থাকে। লুব্রিকেশনটা একটা হলো ছিটানো পদ্ধতি, চাপ প্রয়োগ পদ্ধতি, আরেকটা হলো ছিটানো এবং চাপ প্রয়োগ যৌথ পদ্ধতি, ফ্যাট অয়েল পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্যে আমাদের সাধারণত লুব্রিকেটিং সিস্টেম হয়ে থাকে। আমরা এখানে একটা অ্যানিমেশনের মতো দেখতে পাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি ইঞ্জিনের ভিতরে লুব্রিকেশন সিস্টেমটি কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে ছিটায়া ইঞ্জিনের পিস্টনের নিচের অংশে কানেক্টিং রড সহ ওয়াল, সিলিন্ডার ওয়ালকে পিচ্ছিলতা আনয়ন করতেছে, লুব্রিকেশন করতেছে। সাথে সাথে আমরা এখানে অয়েল ফ্লো হচ্ছে, বিভিন্ন পুশ রড, বাল্ব স্প্রিং, ক্যামশেফট, এই জায়গাগুলোর মধ্যে লুব্রিকেশন হচ্ছে এবং লুব অয়েলের প্রেসার কত সেটা দেখা যায়। সর্বোপরি এই লুব অয়েলগুলা অয়েল সাম এসে জমা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম কিভাবে ইঞ্জিনে লুব্রিকেটিং সিস্টেম কাজ করে। আমরা এখানে কিছু ভেরিয়াস স্যাম্পল অফ লুব অয়েল আমরা দেখতে পাচ্ছি। এখানে 3 কালারের লুব অয়েল আছে।
একটা দুটো ভালো আরেকটি স্ল্যাশ। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ লুব অয়েল, নিউ অয়েল সার্চ আমরা যেটা প্রবেশ করাই অক্সিডেশন হ্যাজ বিগেন। যখন এটা বাতাসের সংস্পর্শে এসে অক্সিডেশনে আসে তখন তার কালার কিছুটা পরিবর্তন হয়ে যায়। টাইম টু চেঞ্জ দ্য অয়েল, যখন ইঞ্জিনের লুব অয়েল পরিবর্তন করার সময় আসে তখন তার কালার অনেকটা এরকম কাছাকাছি হয়। যখন একেবারে বাতিল হয়, স্ল্যাশ জমে যায়, তখন এই লুব অয়েলগুলোর কালার এমন পরিবর্তন হয়ে যায় যখন আর ইঞ্জিনে লুব অয়েল ব্যবহার করা সম্ভব নয়। আমরা এখন যানবাহনের লুব অয়েল চেক করার কিছু পূর্ব শর্ত আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন দেখব। আমরা যখন মোটরযানের লুব অয়েল চেক করব যে লুব অয়েলের পরিমাণ কেমন আছে, সেটা পরিবর্তন করতে হবে কিনা, সেটা চেক করার জন্য প্রথমে আমাদের সেই যানবাহন কি সমান স্থানে রাখতে হবে। সেক্ষেত্রে শর্ত হলো পাহাড় বা উঁচু কোনো জায়গায় ডিপ স্টিক দ্বারা পরিমাপকৃত লুব অয়েলের লেভেল সঠিক পাওয়া যায় না, তাই সঠিক রিডিং পাওয়ার জন্য অবশ্যই যানবাহন সমান স্থানে রাখতে হবে, এটা আমরা জানি। ২, ইঞ্জিনকে বন্ধ রাখতে হবে, কারণ রানিং কোনো যানবাহনের লুব অয়েল চেক করা হলে সেটি লুব অয়েলের সঠিক লেভেল পাওয়া যাবে না। তাই ইঞ্জিন বন্ধ করার পূর্বে নিশ্চিত হতে হবে যে ক্র্যাঙ্কের সাথে সম্পূর্ণ লুব অয়েল সারফেস টেনশনের নিচের দিকে চলে এসেছে। এটা না হলেও লুব অয়েলের সঠিক লেভেল পাওয়া যাবে না। তাহলে আমরা ২ টা বিষয় দেখতে পাচ্ছি। লুব অয়েল চেক করার আগে আমাদেরকে যানবাহনকে অবশ্যই সমান স্থানে রাখতে হবে এবং ইঞ্জিনকে বন্ধ রেখে তারপরে লুব অয়েল চেক করতে হবে। আমরা এখন লুব অয়েল চেক বা পরিমাপ করার প্রক্রিয়াটি আমরা এখন দেখব। আমরা পাশাপাশি ২ টা চিত্র দেখতে পাচ্ছি। আমাদের এই ভিভিটিআই বা ডুয়েল ওভারহেড ক্যাম ইঞ্জিনগুলোর মধ্যে এরকম একটা জিনিস থাকে, এটা হলো ডিপ স্টিক, হলুদ কালার চিহ্নিত। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি এই এই ডিপ স্টিকটি। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ইঞ্জিন হুড। তোমরা জানো ইঞ্জিনের উপরে যে কভার থাকে সেই ইঞ্জিন হুড খুলে ডিপ স্টিক শনাক্ত করতে হবে। ডিপ স্টিক কোনটি সেটি আমাদেরকে প্রথমে শনাক্ত করতে হবে। এই ডিপ স্টিক শনাক্ত করে ডিপ স্টিকের রং লুব অয়েল গ্রেড মার্কিং সাধারণত হলুদ বা অন্যান্য রঙের হয়ে থাকে। এবার ডিপ স্টিকের মধ্যে আমরা কালারটি দেখব। তৃতীয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ডিপ স্টিক টেনে বের করা এবং শেষের অংশ পরিষ্কার করা। ইঞ্জিন থেকে ডিপ স্টিক টেনে বের করতে হবে এবং বের করে সেটাকে পরিষ্কার করে দেখতে হবে। সম্পূর্ণরূপে ইঞ্জিনে ডিপ স্টিক পুনরায় প্রবেশ করতে হবে। তৃতীয় দফায় আমাদেরকে সম্পূর্ণরূপে ইঞ্জিনে ডিপ স্টিক পুনরায় প্রবেশ করাতে হবে। ৪, আবার ডিপ স্টিক টেনে বের করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিপ স্টিকের শেষের অংশ দেখে সঠিক লুব অয়েলের লেভেল শনাক্ত করা এবং পরিষ্কার করা। আমরা এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনের ডিপ স্টিকের লো, ফুল এবং বিভিন্ন মিনিমাম, ম্যাক্সিমাম বিভিন্ন চিহ্নিত আছে সেই বিষয়গুলা, এবং ইঞ্জিনে ডিপ স্টিক পুনরায় প্রবেশ করাতে হবে। এখন আমরা যেটা দেখব, ডিপ স্টিক লেভেল সর্বনিম্ন লুব অয়েল লেভেলের কম হলে লুব অয়েল সংযোজন করতে হবে। আমরা যেহেতু ডিপ স্টিকের মধ্যে ম্যাক্সিমাম, মিনিমাম একটি দাগাঙ্কিত স্কেল দেখতে পাই, সুতরাং ডিপ স্টিকের লেভেল সর্বনিম্ন লুব অয়েল লেভেলের কম হলে যদি মিনিমামের নিচে যায় তাহলে আমাদেরকে ইঞ্জিনে লুব অয়েল সংযোজন করতে হবে। পরবর্তীতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ লেভেলের মধ্যে থাকলে অয়েল লেভেল ঠিক আছে। যদি সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম লেভেলের কাছাকাছি, মাঝামাঝি বা তারও বেশি থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে লুব অয়েল লেভেল ঠিক আছে, নতুন লুব অয়েল সংযোজন করার প্রয়োজন নেই। আমরা এখন এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছি আমরা লুব অয়েল চেক করার পর ডিপ স্টিকে যদি ফুল থাকে, ম্যাক্সিমামের কাছাকাছি থাকে তাহলে লুব অয়েল ওকে। যদি মিনিমাম লেভেলে থাকে তাহলে টপ আপ মানে রিসার্চ করতে হবে। যদি লুব অয়েল স্ল্যাশ হয়ে যায় তাহলে লুব অয়েল চেঞ্জ করতে হবে। বেশি এর সাথে কালো হয়ে গেলে তখন ব্যাড অয়েল, অয়েল একেবারে খারাপ হয়ে গেছে। আর যদি লুব অয়েল ভালো থাকে সেক্ষেত্রে তার কালারটা এরকম কাছাকাছি হবে। যদি লুব অয়েল চেঞ্জ করতে হয় তাহলে অয়েল সাম বা অয়েল প্যানের পাশে এখানে ডেন ফ্ল্যাগ দিয়ে আমরা লুব অয়েল চেঞ্জ করতে পারবো, এবং নতুন লুব অয়েল সংযোজন করার ক্ষেত্রে আমরা নতুন লুব অয়েল প্রবেশ করাবো, ইঞ্জিনে দিব। সেক্ষেত্রে ইঞ্জিনের উপরে একটা অয়েল ফোর্ট আছে, সেই ফোর্টটা আমরা এখানে চিহ্নিত, লাল চিহ্নিত, এই ফোর্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এই ফোর্ট দিয়ে আমরা এটা দিতে পারবো। তাহলে এখানে
লুব অয়েল ভালো না খারাপ সেটা চেক করা এবং খারাপ হলে পরিবর্তন করে পুনরায় সংযোজন করা, খারাপ হলে পুনরায় পরিবর্তন করে সংযোজন করা, এটা আমাদেরকে দেখতে হচ্ছে। তারপরে আমরা পরবর্তীতে যে বিষয়টা এখন দেখব সেটা হলো লুব অয়েল প্রেসার। লুব অয়েল প্রেসারের তারতম্য বা লুব অয়েল প্রেসার ফ্যাক্টর। আমরা জানি ইঞ্জিনে সন্তোষজনক পর্যায়ে কাজ পাওয়ার জন্য লুব অয়েল প্রেসার সন্তোষজনক থাকা একান্ত বাঞ্ছনীয় এবং যদি গুরুত্বপূর্ণ। অয়েল প্রেসার যে সকল ফ্যাক্টরগুলোকে প্রভাবিত করে, অয়েল প্রেসার যে সকল ফ্যাক্টরগুলোকে প্রভাবিত করে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিসকোসিটি, পাম্প প্রেসার, বিয়ারিং টাইটনেস, অয়েল প্রেসার গেজ, অয়েল প্রেসার রিলিফ ভালভ। এই বিষয়গুলা অয়েল প্রেসারের ফ্যাক্টরকে প্রভাবিত করে। অয়েল প্রেসার কম হওয়ার কারণ, আমরা জানি ইঞ্জিনে লুব অয়েল প্রেসার কম, কারণ রিলিফ ভালভ স্প্রিং দুর্বল। যদি রিলিফ ভালভ স্প্রিং দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে অয়েল প্রেসার কম হতে পারে। অয়েল লাইন কাজের অনুপযোগী, যদি অয়েল লাইন কাজের অনুপযোগী হয়, পাকা হয়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। বিয়ারিং ক্ষয় হওয়ার কারণে অয়েল ক্লিয়ারেন্স বৃদ্ধি। লুব অয়েলের ভিসকোসিটি যদি কম হয়, এটা আমরা শুরুতে বলেছিলাম, ত্রুটিযুক্ত অয়েল প্রেসার ইন্ডিকেটর। উপরোক্ত এই সকল কারণে লুব অয়েল প্রেসার সাধারণত কম হয়ে থাকে। এখন আমরা যেটা দেখব সেটা হলো লুব অয়েল প্রেসার বেশি হওয়ার সম্ভাব্য কারণসমূহ। রিলিফ ভালভ আটকে যাওয়া, যদি আমাদের অয়েল প্রেসার রিলিফ ভালভ আটকে যায় পাম্পে, তাহলে সেক্ষেত্রে অয়েলের প্রেসার বৃদ্ধি পেতে পারে। ভালভ স্প্রিং টেনশন অত্যন্ত বেশি, স্প্রিং এর টেনশন যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রেসার বেড়ে যায়। অয়েল লাইন আটকে যাওয়া, ফুয়েল লাইনের মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা বা অন্য কিছু কারণে যদি ফুয়েল লাইন বাঁকা হয়ে যায় তাহলে অয়েল আটকে যায়, তো সেক্ষেত্রে ফুয়েলের প্রেসার বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায়। লুব অয়েলের ভিসকোসিটি বেশি, যদি অধিক গ্রেডের লুব অয়েল হয়, লুব অয়েলের ঘনত্ব বা ভিসকোসিটি যদি বেশি হয় তাহলে লুব অয়েলের প্রেসার বেশি হয়ে যাবে। সর্বোপরি ত্রুটিপূর্ণ অয়েল ইন্ডিকেটর, যেটা আমরা যদি লুব অয়েলের প্রেসার ঠিক আছে কিন্তু ইন্ডিকেটরের ভুল সংকেতের কারণে প্রেসার বেশি দেখায়, এরকমও সমস্যা হয়ে থাকে। আমরা এখন দেখব অয়েল কুলারের কাজ। আমরা দেখব অয়েল কুলারের কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে জানো এয়ার কুলড ইঞ্জিন বা হাই কম্প্রেশন ডিজেল ইঞ্জিনে অয়েল কুলার ব্যবহার দেখা যায়। এই দুই ধরনের ইঞ্জিনে অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় চলে। উচ্চ তাপমাত্রায় চলার কারণে লুব্রিকেটিং অয়েলের গুণাগুণ নষ্ট হয়ে যায়, ঠিকমতো কাজ করতে পারে না। তাই ওইসব ইঞ্জিনে অয়েল কুলার ব্যবহার করা হয় লুব্রিকেটিং অয়েলের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি অয়েল কুলার কি কাজ করে। লুব্রিকেটিং অয়েলকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এতে ওয়ার্কিং তাপমাত্রা বজায় থাকে। তাহলে লুব অয়েলকে ঠান্ডা, এখানে ঠান্ডা বলতে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য সে কাজ করে, সহযোগিতা করে। ওয়ার্কিং তাপমাত্রায় থাকলে লুব্রিকেশন ভালো হয়, এটা আমরা বুঝতে পারছি, এবং ইঞ্জিনের আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং অয়েল পরিবর্তনের সময়ও দীর্ঘ হয়। আমরা জানি লুব্রিকেটিং অয়েল একটি নির্দিষ্ট দূরত্ব, একটি নির্দিষ্ট সময় অতিক্রম করার পর ইঞ্জিনের লুব অয়েল পরিবর্তন করতে হয়। সেক্ষেত্রে যদি অয়েল কুলার ব্যবহার করা হয় এই সময়টিও দীর্ঘ হতে পারে, অর্থাৎ আমার অয়েল দীর্ঘদিন পরে একটা নির্দিষ্ট সময় তারও বেশি দূরত্ব অতিক্রম করা বা বেশি সময় অতিক্রম করার পর আমার অয়েল চেঞ্জ করা প্রয়োজন পড়বে। সুতরাং দেখা যাচ্ছে সর্বোপরি ইঞ্জিনের আয়ুষ্কাল বৃদ্ধি এবং অয়েল পরিবর্তনের সময়ও দীর্ঘ হয়। সাধারণত আমরা এটা বড় ধরনের ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই অয়েল কুলার। আশা করি তোমরা অয়েল কুলারের কাজ বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নেক্সট অধ্যায়, এটা সপ্তম অধ্যায়ের কিছু বিষয়ের উপর আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন টিউন আপ করণ। ইঞ্জিন টিউন আপ, কখন একটা ইঞ্জিনকে টিউন আপ করতে হয়, কখন একটা ইঞ্জিন টিউন আপ করার প্রয়োজন পড়ে। তাপ, ক্ষয়, ভাইব্রেশন বা কম্পন ইত্যাদির কারণে ইঞ্জিনের অংশসমূহের মধ্যে ক্লিয়ারেন্সের পরিবর্তন হয়। ইঞ্জিনের অংশসমূহের মধ্যে ক্লিয়ারেন্সের পরিবর্তন হয় এবং ইলেকট্রিক্যাল, ফুয়েল এবং অন্যান্য সিস্টেমের অংশসমূহের অ্যাডজাস্টমেন্ট পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনের কারণে ইঞ্জিনের পারফরমেন্স ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, যা তাৎক্ষণিকভাবে কোনো লক্ষণ প্রকাশ নাও হতে পারে, কারণ অবনতি ঘটে অত্যন্ত ধীর গতিতে।
নির্দিষ্ট সময় অতিক্রম করার পর বা মোটরযান নির্দিষ্ট দূরত্ব চলার পর ইঞ্জিনের বিভিন্ন অংশসমূহের মধ্যে যে ক্লিয়ারেন্স থাকে তা সমন্বয় করে ইলেকট্রিক্যাল, ফুয়েল এবং অন্যান্য সিস্টেমের অ্যাডজাস্টমেন্ট সম্পাদন করে ইঞ্জিনের পারফরমেন্স পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। এই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে বলতে হয় ইঞ্জিন টিউন আপ হলো কতগুলো কাজের সমষ্টি যা সম্পাদনের ফলে ইঞ্জিনের ক্ষয়, অ্যাডজাস্টমেন্ট সমূহ এবং যন্ত্রাংশের অবনতি দূর করে ইঞ্জিনের পরিচালনা সামর্থ্য, ক্ষমতা, পারফরমেন্স এবং জ্বালানি খরচ সাশ্রয় করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম। এখন আমরা দেখব ইঞ্জিনের টিউন আপ করতে কি কি যন্ত্রপাতির প্রয়োজন পড়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামিটার। কি দেখতে পাচ্ছি? অ্যামিটার। অ্যামিটার দিয়ে কি করা হয়? ব্যাটারি অথবা বৈদ্যুতিক লাইনে, ইলেকট্রিক্যাল লাইনে কারেন্টের পরিমাপ করার জন্য অ্যামিটার ব্যবহৃত হয় এবং অ্যামিটারটি লাইনের সাথে সিরিজে সংযুক্ত করতে হয়। ভোল্টমিটার আমাদের ভোল্টেজ পরিমাপ করার জন্য প্যারালালি সংযোগ করতে হয়। ওহম মিটার লাইনের রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সিলিন্ডার লিকেজ টেস্টার আমরা অলরেডি এটা পড়ে ফেলেছি। ইঞ্জিনের সিলিন্ডার লিকেজ আছে কিনা সিলিন্ডার লিকেজ টেস্ট করার জন্য এই ডিভাইসটি ব্যবহৃত হয়ে থাকে। কম্প্রেশন টেস্টার সিলিন্ডারের কম্প্রেশন টেস্ট করার জন্য ব্যবহৃত হয়। হাইড্রোমিটার ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার জন্য হাইড্রোমিটারটি ব্যবহার করা হয়। এটি অতীব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ সময় এটা ব্যবহার করা হয়ে থাকে। ফিলার গেজ দিয়ে আমরা সাধারণত যেটা করি সেটা হলো ট্যাপিড ক্লিয়ারেন্স সহ আমাদের স্পার্ক প্লাগ গ্যাপ, বাল্ব ক্লিয়ারেন্স ইত্যাদি আমরা সূক্ষ্ম পরিমাপ করতে ফিলার গেজ ব্যবহার করি। ট্যাগ ডুয়েল মিটার ডুয়েল অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য ট্যাগ ডুয়েল মিটার ব্যবহার করা হয়। ইগনিশন টাইমিং লাইট হলো ইগনিশন টাইমিং টেস্ট করার জন্য ইগনিশন টাইমিং লাইট ব্যবহার করা হয়। এটা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে আছে। ভ্যাকুয়াম গেজ ইঞ্জিনের ভ্যাকুয়াম সিলিন্ডারের ভ্যাকুয়াম পরিমাপ করার জন্য। স্পার্ক প্লাগ টেস্টার এবং ক্লিনার স্পার্ক প্লাগ গ্যাপ পরিমাপ এবং টেস্ট এবং পরিষ্কার করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এক্সজস্ট গ্যাস অ্যানালাইজার আমরা অলরেডি পড়ে ফেলছি ইঞ্জিনের এক্সজস্ট গ্যাস পরিমাপ করার জন্য। কুলিং সিস্টেমের প্রেসার টেস্টার যেটা আমাদের বিগত ক্লাসে আলোচনার বিষয়বস্তু হিসেবে ছিল। ইঞ্জিন অ্যানালাইজার ইঞ্জিনের বিভিন্ন সিস্টেমের অ্যানালাইজ করার জন্য টেস্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। চেসিস ডাইনোমিটার প্রয়োজনীয় কিছু হ্যান্ড টুলস, এটা আমাদের ইঞ্জিন টিউন আপ করতে প্রয়োজন হয়। এখন আমরা যেটা দেখব ইগনিশন টাইমিং টেস্ট বা ইগনিশন টাইমিং পরীক্ষা। ইগনিশন টাইমিং বিভিন্নভাবে পরীক্ষা করা হয়, বিভিন্নভাবে পরীক্ষা করা যায়। তার মধ্যে আমরা যেটা এখন দেখব ইগনিশন টাইমিং লাইটের সাহায্যে ইগনিশন টাইমিং পরীক্ষা এবং অ্যাডজাস্টমেন্ট করার ধারাবাহিক পদক্ষেপগুলো, যেটাকে আমরা স্ট্রোবোস্কোপিক আলোক পদ্ধতি হিসাবে জেনে থাকি। এটা মূলত ইগনিশন টাইমিং লাইটার। এই লাইটার দিয়ে আমরা ইগনিশন টাইমিং পরীক্ষা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জানার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো একটি ইগনিশন টাইমিং লাইটার। এটা ইগনিশন টাইমিং লাইটার। এই লাইটারটির মধ্যে তিনটি টার্মিনাল রয়েছে। একটি লাল, একটি কালো আর একটি কমন। এই লালটি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, কালোটি নেগেটিভ প্রান্তের সাথে এবং এই অংশটি আমরা স্পার্ক প্লাগ যে সিলিন্ডারের ইগনিশন টাইমিং টেস্ট করব সেখানের স্পার্ক প্লাগের হাই টেনশন লিডের সাথে এই অংশটি সংযোগ করব। আশা করি তোমরা স্ট্রোবোস্কোপিক আলো বা ইগনিশন টাইমিং লাইটারের অংশগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা কিভাবে করব টেস্টটি সেটা নিয়ে আলোচনা করব। ইগনিশন টাইমিং লাইটের ব্যাটারি লিডের লালটি 12 ভোল্ট ব্যাটারি পজিটিভ টার্মিনাল এবং কালোটি নেগেটিভ টার্মিনালে সংযোগ করতে হবে, যা ইতিমধ্যে তোমাদেরকে বলেছি। টাইমিং লাইটের তৃতীয় লিডটি 3 নম্বর লিডটি আমরা 1 নম্বর সিলিন্ডারের স্পার্ক প্লাগের সাথে প্লাগ এক্সটেনশন অথবা স্বাভাবিকভাবে এটা সংযোগ করা যেতে পারে। ক্র্যাঙ্কশ্যাফট পুলি অথবা ফ্লাইহুইল যেখানে টাইমিং মার্ক আছে, তোমরা জানো ইগনিশন একটা ক্র্যাঙ্কশ্যাফট পুলি বা ফ্লাইহুইলে টাইমিং মার্ক থাকে এবং ইঞ্জিন ব্লকের টাইমিং মার্ক কাপড় দিয়ে মুছে চকের কিংবা রং দাগ লাগাতে হবে যাতে সহজে টেস্ট করার সময় সেটা দৃশ্যমান হয়। ইঞ্জিন চালিয়ে অপারেটিং তাপমাত্রা আনতে হবে। ইঞ্জিনকে কিছুক্ষণ চালিয়ে অপারেটিং তাপমাত্রায় আনতে হবে যাতে
বোঝা যায় ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে। ইগনিশন টাইমিং লাইটের সাহায্যে ইগনিশন টাইমিং পরীক্ষার আমরা এবার দেখব আমরা ট্যাকোমিটার লাগিয়ে আইডল আরপিএম অ্যাডজাস্ট করব। কি করব? ট্যাকোমিটার লাগিয়ে আইডল আরপিএম অ্যাডজাস্ট করব। আমরা ইঞ্জিনের আইডল স্পিড কত আছে সেটি আমরা দেখব। ট্যাকোমিটার তোমরা জানো ইতিপূর্বে আমরা আলোচনা করছিলাম ট্যাকোমিটার দিয়ে ইঞ্জিন অথবা চলন ঘূর্ণায়মানশীল যে কোনো যন্ত্রাংশের ঘূর্ণন গতি পরিমাপ করতে এই ট্যাকোমিটারটি ব্যবহৃত হয়। সুতরাং আমরা ট্যাকোমিটারটি লাগিয়ে সেক্ষেত্রে অ্যানালগ, ডিজিটাল বা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ৩ ধরনের ট্যাকোমিটার রয়েছে। আমরা আমাদের সুবিধাজনক অবস্থায় সুবিধাজনকটি লাগিয়ে আমরা ট্যাকোমিটার দিয়ে আরপিএমটি পরিমাপ করে দেখব ইঞ্জিনের। ইঞ্জিন আইডল অবস্থায় চালিয়ে রেখে ইগনিশন টাইমিং লাইট টাইমিং মার্কের উপর তাক করে ধরতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটার মধ্যে এখানে ইগনিশন টাইমিংটি এটাকে এই যে এখানে এই টাইমিং মার্কটি এটাকে তাক করে এখানে ধরেছে। টাইমিং লাইটে ট্রিগার চেপে ধরলে ফ্ল্যাশ দেওয়ার সময় যদি টাইমিং মার্ক একটি সরল রেখা মনে হয় তবে টাইমিং ঠিক আছে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই টাইমিং এর এটা হলো ট্রিগার। এই ট্রিগারটি চেপে ধরতে হবে এবং চেপে ধরার সময় এই ট্রিগার থেকে ফ্ল্যাশ হবে। ফ্ল্যাশ দেওয়ার সময় যদি টাইমিং মার্ক একই সরল রেখা অর্থাৎ ফ্লাইহুইলের টাইমিং মার্কের সাথে এই ট্রিগারের আলো একই সরল রেখায় থাকে যখন তুমি ট্রিগার চেপে ধরলা ট্রিগারের ফ্ল্যাশ করলো সাথে সাথে টাইমিং মার্কটিও দেখা গেছে। তার মানে বোঝা যাবে যে ইগনিশন টাইমিং ঠিক আছে, তারা একই সরল রেখায় রয়েছে, এটা বোঝা যাবে। আর যদি দেখা না যায় তাহলে সেটা বোঝা যাবে ইগনিশন টাইমিং ঠিক নেই। আমরা এই চিত্রটার মধ্যে সেটা দেখতে পাচ্ছি, এখানে ফ্ল্যাশ করবে, লাইট জ্বলে উঠবে আর ফ্লাইহুইলের এখানে একটা টাইমিং মার্ক দেখা যাবে যেটা আমরা চক অথবা কালার দিয়ে আগে থেকে চিহ্নিত করে রেখেছি। টাইমিং মার্ক যদি এক লাইনে না থাকে তাহলে টাইমিং অ্যাডজাস্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যদি আমরা ডিস্ট্রিবিউটর বডিকে এদিক ওদিক ঘুরালে টাইমিং মার্ক দুটি একই সরলরেখায় পরিণত হবে এবং লক নাটটি টাইট দিতে হবে। এক্ষেত্রে ইগনিশন অ্যাডভান্স, টাইমিং অ্যাডভান্স এবং রিটার্ড দুইটা শব্দ আছে। অ্যাডভান্স করার জন্য রোটরের ঘূর্ণনের বিপরীত দিকে, রোটর যেদিকে ঘুরে তার বিপরীত দিকে আমাদেরকে ডিস্ট্রিবিউটর বডি ঘুরাতে হবে এবং রিটার্ড করার জন্য রোটর যেদিকে ঘুরে ঠিক সেদিকে ডিস্ট্রিবিউটর বডি আস্তে আস্তে ঘুরিয়ে টাইমিং ঠিক করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকে জানি এখনই ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন ধরনের বাংলাদেশে রয়েছে অনেক স্ক্যানার মেশিন রয়েছে। গাড়ি সহ মোটরযানের ত্রুটিগুলা খুব সহজে শনাক্ত করার জন্য যেটাকে অটোমেটিভ স্ক্যানার বলে থাকি। সেই অটোমেটিভ স্ক্যানারে আমরা এখানে সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি, একটা সার্ভার ক্লায়েন্ট। আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট কারেন্ট পাওয়ার ট্রেন ডায়াগনোসিস ডাটা। আমরা এখানে পাওয়ার ট্রেন বা যেটা পাওয়ার ট্রান্সমিশন সম্পর্কে সহজে ফাইন্ড আউট করে ফেলতে পারি কোথায় প্রবলেম। রিকোয়েস্ট পাওয়ার ট্রেন ফ্রিজ ফ্রেম ডাটা, ইমিশন ডাটা, ক্লিয়ার রিসেট ইমিশন, রিকোয়েস্ট অক্সিজেন সেন্সর মনিটরিং রেজাল্ট রিকোয়েস্ট ইমিশন রিলেটেড ডায়াগনোসিস ট্রাবল শুটিং, রিকোয়েস্ট কন্ট্রোল অন বোর্ড সিস্টেম, রিকোয়েস্ট ভেহিকেল ইনফরমেশন, রিকোয়েস্ট ইমিশন রিলেটেড ডায়াগনোসিস ট্রাবল। এক্ষেত্রে আমরা জানি যে অটোমেটিভ স্ক্যানারে এগুলা কিছু কোড থাকে, সেই কোডগুলা দিয়ে মূলত এটাকে ফাইন্ড আউট করতে হয়। যেমন ধরো কিছু অটোমোটিভ ম্যানুফ্যাকচারার বা মোটরযান প্রস্তুতকারক সিস্টেম ডায়াগনোসিস সম্পাদনে স্ক্যানিং টুল ব্যবহার করে থাকে। আমরা এখানে চিত্রটি দেখতে পাচ্ছি, যখন অটো মেকানিক মোটরযানের রোড টেস্ট করে বা ইঞ্জিন কক্ষে কাজ করে তখন স্ক্যান টুলকে ডায়াগনোসিস কানেক্টরের সাথে সংযুক্ত করতে হয়। টেকনিশিয়ান বা মেকানিক এই স্ক্যান টুলে প্রাপ্ত তথ্য ফাট করে জানতে পারে। এই স্ক্যান টুল ইনস্ট্রুমেন্ট প্যানেল লাইটের চেয়ে অধিক তাড়াতাড়ি তথ্যগুলি জানার সুযোগ করে দেয়। তদুপরি এই টুল নাম্বারের শব্দগুলি লাইট ফ্ল্যাশ করে ফাট করার চেয়ে অধিক পরিষ্কারভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ এখানে দেখতে পাচ্ছ। তোমাদের জন্য অনেকগুলো বাড়ির কাজ দেওয়া হয়েছে। লুব্রিকেটিং সিস্টেম উদ্দেশ্য যানবাহনের লুবল চেক করা এবং লুবল প্রেসার, অয়েল প্রেসার কম বেশি হওয়া, অয়েল প্রেসার বেশি হওয়া, অয়েল কুলারের কাজ, ইগনিশন টাইমিং, অটোমেটিভ স্ক্যানার। সর্বোপরি তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আমার এই ক্লাসটির পুনরায় ভিডিওটি দেখার জন্য তোমরা দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ অথবা www.skill.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য আশা করি আগামী নেক্সট শনিবার আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।